যে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও একটা অনিশ্চয়তা। এবার কি আমি এবার কি আমারও ইয়াটা আটকে গেল নাকি, যে না, অনিশ্চয়তা? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের অনিশ্চয়তা, সেইটা ক্ষেত্রে আপনার টেকটা কি? মানে আসলে কি বাংলাদেশে কোনো সংস্কার আসলে আদৌ হবে? আপনারা যেভাবে চাইছিলেন ক্ষমতার এক ধরনের ভারসাম্য আনা, সেইটা কি আসলে কোনোভাবে সম্ভব হবে? একটু যদি মানে 2 মিনিটের মধ্যে যদি বা 3 মিনিটের মধ্যে যদি আচ্ছা, একটু বুঝা বলেন। জি। আমি প্রথমটা বলি যে আসলে বিএনপি, আমি যেটা বললাম যে বিএনপি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় রকমের ব্লান্ডার করতেছে গণভোটের রায়টা না মাইনে। আজকে হয়তো ক্ষমতায় আছে, সে বুঝতেছে না শেখ মুজিবের জীবনের রাজনৈতিক ভুলের মধ্যে ধরেন বাকশাল গঠন একটা ভুল, এটা থেকে যাবে। এটাতে শেখ মুজিবের গণতান্ত্রিক চরিত্র এবং অগণতান্ত্রিক চরিত্রের যে বৈপরীত্য, এইটাকে কখনোই আমরা ইতিহাস থেকে আলাদা করতে পারবো না। এই প্রশ্নটা উঠবেই। এবং বিএনপি আজকে হয়তো ধরেন ক্ষমতা দিয়ে পার পাওয়া যাবে, সে হয়তো একটা সংশোধনী করবে, অন্য কিছু করবে, কিন্তু বিএনপি যে জনগণের ভোটের রায় মানে না, এই যে আসলে গণতান্ত্রিক আচরণ করতে পারে না, ওই রাজনৈতিক জিনিসটা বিএনপিকে আসলে তার বাকি জীবন, তার রাজনীতির মধ্যে এটা থেকে যায়। এত বড় ব্লান্ডার সে কোনো কারণ ছাড়া করতেছে। কারণ গণভোটের রায়কে সে যদি ধরেন মানে, তাইলে কেবলমাত্র তার যেটা স্যাক্রিফাইস করতে হবে, এইটা হচ্ছে আপার হাউসে পিআর এর ভিত্তিতে কিছু সিট ধরেন জামাত ইসলামীকে বেশি দিতে হবে। এইটুকুই হচ্ছে তার মানলেন বস্তুগত এখনকার ক্ষতি। কিন্তু জামাত ইসলামীকে আপার হাউসে বেশি সিট দিলে আপার হাউসের নিজের কি ক্ষমতা হবে, কি হবে না, এগুলি সমস্ত কিছু আসলে নির্ধারণ করার ক্ষমতা তার কাছে রয়ে গেছে। এমনকি গণপরিষদটা কিভাবে পরিচালিত হবে, সে প্রসিডিওরটা, সংসদ যেমন পরিচালিত হওয়ার একটা প্রসিডিওর আছে, গণপরিষদটা কিভাবে পরিচালিত হবে, এটা সিদ্ধান্ত কিভাবে হবে, এই প্রসিডিওরটা তার আসলে লেট ডাউন করার ক্ষমতাটা তার হাতে। কিন্তু এটাকে সে আসলে মেনে নিচ্ছে না, কেবলমাত্র একটা বই থেকে কিংবা একটা ইগো থেকে, যে আপার হাউসে পিয়ারটা সে মানবেন, এইটুকুই। 2 নাম্বার যেটা আপনারা গতকাল একজনের দেখলাম যুব দলের, উনি একটা কি একটা সবুজ রঙের লাঠি দিয়ে একে মারে, তারে কি করে, তারে জিজ্ঞেস করে, এবং উনার পিছনেও আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি, মানে অনেক ছাত্র, যুবা, এরা কারা আসলে? সবাইকেই ক্ষমতার ভাগ পায়। মানে কিভাবে একটা লোকের রাস্তায় দাঁড়ায়া জিআই পাইপ দিয়ে আরেকটা লোকরে মারবে, সেটা সে বলে হেলমেট টেলমেট পরে। যুব দলের কি জানি নাম, ওনার নাম ওই যে নয়ন সাহেব, পুরো নামটা ভুলে গেছি। ওই মানে এর পিছনের লোকরা কারা? মানে আপনারা তো রাজনীতি করেন, মানে এরা কারা? এরা সবাই কি বিএনপির? সবাই ছাত্র দলের? সবাই যুব দলের? মানে নিশ্চয়ই এরা ছাত্র দল কখনো, এটা হচ্ছে আসলে এবং এরা বেনিফিট পায় আবার না না, নিশ্চয়ই বেনিফিট পায় অথবা বেনিফিটের ইমপ্রেশনে থাকে, বেনিফিট পাবে এটা আশা করে। আচ্ছা, সবাই যে বেনিফিট পাওয়া গেছে এরকম, কিন্তু বেনিফিট যে এখানে পাওয়ার পথ হচ্ছে এইটা ওনার পেছনে যাওয়া এবং ওনার সাথে গিয়ে একজনের মাথায় বাড়ি দেওয়া, ওনার সাথে গিয়ে একটা ছেলেকে আসলে ধরে নিয়ে আসা, এইটাই যে এখানকার রাজনীতি। এই মাফিয়া তন্ত্র এবং রাজনীতিকে তো সমার্থক করে ফেলা হয়েছে। চাঁদাবাজি, ধান্দাবাজি, কিংবা ধরেন এই যে ড্রাগবাজি, সালিশবাজি, এইগুলি সবচেয়ে বড় কথা হলো আইন নিজের হাতে তুলে নেওয়া। আমাকে সবক দিতে আসে, আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এক বড় নেতাকে দেখলাম বা আপনারই দেখলাম রাস্তা আদ্যা তুলে ফেলেন, মানে এটা কিরকম? আমাকে সবক দিতে আসে, তাইলে কি ওই মানে কি আমাকে কি তাইলে কি বিশেষ পাশ দিয়া পুলিশ হইয়া কইছিলাম যে ভাই আপনি সরকারে গিয়া করেন এগুলি কি? এবং এগুলি করে তারা গর্বিত, আইন নিজের হাতে তুলে নিয়ে আবার গর্বিত। এটি কিরকম? এবং জনগণ ওদের সাপোর্ট করে, এটার হিসাবটা কি আসলে? এটার একদম শুরুটা হচ্ছে একদম উপর থেকে। আমাদের রাজনীতিটাকে আমরা মাফিয়াতন্ত্র এবং রাজনীতির মধ্যে কোনো পার্থক্য রাখি নাই। আমরা যেটা বলি তার বিপরীতটা আমার নেতা করবে, এবং আমি এই নেতাকে অনুসরণ করলেই আমি জাগতিক কিছু একটা বেনিফিট, কোনো একটা বেনিফিট, অ্যাটলিস্ট আমাকে আরেকজন এসে মারবে না, এরকম একটা সামর্থ্য, কিংবা আমার মেয়েটা স্কুলে যাবে, আমার এই পরিচয় থাকলে আমার মেয়েটাকে ওইখানে গিয়ে শীষ দিবে না, এইটার জন্য হইলে অনেকে তাদেরকে অনুসরণ করে। মানে 2 রকম ভাবে অনুসরণ করে। একটা হচ্ছে আমি অমুকের মেয়েকে তুলে নিয়ে আসবো তাইলে করি,
আরেকটা আমি মনে করি যে ক্ষমতাটা যেহেতু তার হাতে, তাহলে তার সাথে থাকলে আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় আচ্ছা অন্তত আচ্ছা 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 নিরাপদে যাবে। আচ্ছা এইটা বেশি তাহলে ফারহানা এইটারই সংস্কারের কথাটার জন্য আসলে রুবিন যেটা বলছিল, প্রথমে যে বাংলাদেশের মানুষ এইরকম অবিশ্বাস্য ভাবে আসলে বন্দুকের সামনে দাঁড়াইলো, এটা দাঁড়াইছিল এই আশা থেকে, কিন্তু আমরা গত 2 বছরে এটাকে একদম সাকসেসফুলি এটা মিথ্যা প্রমাণ করতে পারছি। ওকে বেশি ফারহানা আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে এই প্রত্যক্ষ অন্যায়ের পিছনে এত মানে অন্যায় যে করতেছে, মানে আমার তো এটা বুঝতে কোনো সায়েন্স পড়া লাগে না যে যেই লোকটা জিআই পাপ বা হেলমেট হাতে নিচ্ছে সে যুবদল করুক, আর যেই লোকটা বেলচা হাতে নিয়ে বলতেছে বেলচা দিয়ে পিটাইয়া গর্ত করে তুলে দিব এটা অন্যায়, অথবা যে লোকটা মাঠের থেকে কি বলে রাস্তা টান দিয়ে এরকম তুলে ফেলতেছে, তারপরও তাদের পিছনে এই লোকটা থাকার কারণটা কি? মানে মানে এইটার ফিলোসফিটা কি? মানে আমি ভালো খারাপ ন্যায় অন্যায় আমি এটা বললাম না, কিন্তু জনগণ তো তাদের সমর্থন করতেছে এইটা বলা। আমি একটু একটু আরেকটা দর্শকের একটু মতামত পড়ি। উনি বলতেছেন খালেদ নিজেই সমালোচনা, তার নামটা পড়তে পারতেছি না পুরোপুরি, RH.info, খালেদ নিজেই সমালোচনা নিতে পারে না, ওনাকে কেউ সমালোচনা করলে উনি খুবই বিরক্ত হন। বেরসা ফারহানা আপনি যদি একটু বলতেন যে তাদের পিছনেও আসলে অনেক জনসমর্থন, নাকি এই রাজনীতি এইটাই রাজনীতি এখনকার বা সব সময়ের? খালেদ ভাই আমরা আসলে অর্থনীতিতে ট্রিকল ডাউন বলে একটা কথা আমরা শুনি, তাই না, যে উপর থেকে আস্তে আস্তে চুয়ায় চুয়ায় নিচে পড়ে। ঠিক একই জিনিস রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়। একদম পদে যারা থাকে তাদের কাছ থেকে তারা পায় আরো বড় নেতার কাছ থেকে, জেলা পায় কেন্দ্র থেকে, কেন্দ্র পায় আরো উপর থেকে, আর নিচে যারা আছে তারা পায় জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ডে যায়। আচ্ছা, এখন এই এই যে ট্রিকল ডাউন করা অর্থ, এটার উৎসটা কি? এটার উৎসটা চাঁদাবাজি, এটার উৎসটা কমিটি বাণিজ্য বড় দলগুলোতে, এটার উৎসটা ক্ষমতায় থাকলে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করে এর ব্যবসা দখল, তার জমি দখল, তার অন্য বাড়ি দখল, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে একটা আনহোলি নেক্সাস তৈরি হয়, আপনি যেটাকে জনসমর্থন বা জনগণ বলছেন, আই এম সরি, না না একদম না খালেদ ভাই, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড দেম অ্যাজ জনগণ ও জনসমর্থন, নট অ্যাট অল। ওরা হচ্ছে কিছু সুবিধাভোগী। আপনি আমাকে বলেন মানুষ রাজনীতি কেন করে? এক হতে পারে তার সম্মানের আকাঙ্ক্ষা আছে, যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে দেখেছিলাম, সম্মান পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সে কারণে রাজনীতি করে। দুই হচ্ছে এরপরে 80-র দশক এবং 90-এর দশকের পর থেকে আমরা দেখলাম এটা টাকা বানানোর সবচেয়ে সহজ মেশিন, এবং এই টাকা বানাতে রাজনীতিতে ঢুকতে আপনাকে কোনো বিনিয়োগ একটা কথা একটু আপনি সুযোগ দিলে একটা কথা, আপনি বলতেছেন যে এরা সবাই সুবিধাভোগী, কিন্তু আমি তো দেখি ধরেন মাজার ভাঙতে যে যাচ্ছে এটার কি সুবিধা? আর একটা মানে আমি যদি এখানে গ্রামের 5,000 লোককে দেখি সেটার কি সুবিধা? আমি যদি দেখি যে মাজার ডিফারেন্ট, আচ্ছা আচ্ছা মাজার ডিফারেন্ট, আচ্ছা ঘেরাও করে বিচারক চেঞ্জ করা হচ্ছে, এইটাতে যায় যেই 30,000 লোক এটাতে অংশগ্রহণ করতেছে তাদের কি সুবিধা? আমি যদি দেখি যে একটা মিডিয়া দখল করতে যাইতেছে, বা মিডিয়ার এই সাংবাদিক ভালো না ওইটাকে বাদ দিতে হবে, ওইটাকে নিতে হবে, ওইটার সুবিধাভোগীটা কারা? বা এই যে কালকে নয়ন সাহেব বা এর আগের দিন আম্মার সাহেবকে যারা সমর্থন করতেছে তারা কি সুবিধাটা পায়? মানে আমি তো তাদের সাধারণই লোকই মনে হয় আমার তাদের। খালেদ ভাই এখানে অনেকগুলো ব্যাপার, হ্যাঁ এখানে অনেকগুলো ব্যাপার আছে। জি বলেন। খালেদ ভাই আপনি শোনেন, ক্ষমতার সঙ্গে নয়ন বা আমি নাম না বলি, এরকম মানুষরা একেবারে খুব স্ট্রংলি কানেক্টেড, যাকে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকে, রাইট। তো এইরকম একটা ছেলের পাশে যখন সে থাকবে, তার পরিবার নিরাপদ থাকবে, তার আরেক জায়গায় চাঁদাবাজি করে টাকা আনাটা সহজ হবে, তার এলাকায় হুমকি ধামকি দিয়ে একটা ক্ষমতা বলয় তৈরি করা তার জন্য সহজ হবে। সো নয়নের পেছনে বা এরকম মানুষের পেছনে, আম্মারের পেছনে তারা থাকবে। এদেরকে দিয়ে আপনি জনসমর্থন বা এটাকে জনগণ হিসেবে আল্লাহর ওয়াস্তে ধরে নেয়, এটা জনগণ না, জনসমর্থন না, একটা গোষ্ঠী যারা এখান থেকে পার্সোনালি বেনিফিট নেবে, বেনিফিটেড হবে তারা। আমি যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে মানুষ কয়েকটা কারণে আসে, সম্মানের জন্য। 80 দশক 90-এর দশকের পরে আসলো টাকার জন্য, যেখানে 1 টাকা বিনিয়োগ করতে হয় না, 100 কোটি টাকা বানানো যায়। আর 3 নম্বর হচ্ছে অবৈধভাবে ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করা, এই দখল সেই দখল, এই একে হুমকি তাকে হুমকি, ধর্ষণ, এই ধরনের অপরাধ করা,
মানে আপনি যে কোনো ফৌজদারি অপরাধ করে পার পাবেন যদি আপনি ক্ষমতার সঙ্গে থাকেন। হাসনাত কায়েম ভাই যেটা বলে যে একটা বিরোধী দলের কাউকে আপনি ধর্ষণের মামলায় পাবেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ধর্ষণ দিয়ে সার্চ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব আসতো। এখন ধর্ষণ দিয়ে সার্চ করবেন, আপনি পাবেন যুব দল, ছাত্র দল, আবার পাবেন হইলো জামাতের লোকজন, জামাতের এমপি, এক্সেট্রা এক্সেট্রা। ইন্টারেস্টিং কথা বলছে হাসান কেমন ভাই। হ্যাঁ, এটার সাথে ক্ষমতা একেবারে ডাইরেক্টলি ধর্ষণ টর্ষণের মতো অপরাধ বা ফৌজদারি অপরাধের সাথে ক্ষমতার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক থাকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা এইগুলোর সাথে আপনি জনসমর্থন ইয়ে করতে পারবেন। আর বাজার ভাঙা যেটা, সেটা হচ্ছে গ্রুপ অফ পিপল, তারা আরেক গ্রুপ অফ পিপল কে বুঝাইতে সমর্থ হয় যে এইটা করলে তুমি বেহেশতে যাইতে পারবা। এটা যেটা হচ্ছে ওটা আল্লাহ এবং রাসূলের অবমাননা হচ্ছে, ধর্মের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা, ইসলামের অবমাননা হচ্ছে। ওটা ভাঙো, ওটা ভাঙলে তোমার ইয়ে হবে। আর চ্যানেল দখলের কথা যেটা বললেন, সেটাতে লাভবান হবে হয়তো 5টা মানুষ, জি। ভয়াবহ রকম অর্থ তারা একটা চ্যানেলের মাধ্যমে লাভ করবে, কিন্তু সেটা আবার ট্রিকল ডাউন পদ্ধতিতে ওই যে যারা হেলমেট পরে দখল করতে গেল তাদের হাতেও কিছু কিছু আসবে। তো আচ্ছা। এটা মানে বাজার দখল, বাজার ভাঙা আর চ্যানেল ভাঙা দুই জিনিস। শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে, তাকে তো আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়াই উচিত। ওনাকে করতে দেওয়া উচিত। ওনার 2টা অপশন আছে, মানে বাংলাদেশের মানুষের কাছে ওনার একটা কথা বলার আছে যে প্রথমত ক্ষমা চাই, শেষ পর্যন্ত ক্ষমা চাই এবং জীবনে মরণে ক্ষমা চাই। এর বাইরে ওনার কোনো রাজনৈতিক আলাপ শুরুই ওনার করতে পারবেন। আমি শেখ হাসিনাকে যদ্দূর বুঝি, আমি যদ্দূর জানি, ওনার পক্ষে কথা বলা আদৌ সম্ভব না। তাহলে বাকি যে কথা বলবে, শেখ হাসিনার রাজনীতির যদি কোনো অবশেষ থাকে বাংলাদেশে, সেইটা তো বাংলাদেশ থেকে উনি নির্মূল করবেন। উনি বাংলাদেশের রাজনীতিতে আর ঢুকার ওনার কোনো জায়গা নাই। যদি আসলে প্রথমত 96 সালে কিছুটা পারছিল যে ক্ষমা চেয়ে উনি শুরু করছিলেন এবং ওনাকে ওইটাই ওনার কাজ ছিল, তো ওইটা এখানে হয় নাই। এইটা নিয়ে এত উত্তেজিত হওয়া, এটাকে রাগ করা, গুড় করা, এটাকে করতে দিবে না করতে দিবে, এইগুলির আসলে কোনো, আমি এটার এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি না। বরং এটার ভিতর দিয়ে শেখ হাসিনার একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং শেখ হাসিনাকে অকারণে আমাদের ওই যে আপনার উপরে যে ক্ষিপ্ত হয়েছে যে আসলে আমার গ্যাসের আলাপ, পানির আলাপ, তেলের আলাপ, হামের আলাপ যারা আমরা করতে পারতাম, সে আলাপগুলোকে বাইপাস করার জন্য শেখ হাসিনা যেটা করছে, এইটার আসলে বেনিফিটটা বিএনপি কে দিচ্ছে, বিএনপি যেটা করছে এটার বেনিফিট আসলে আওয়ামী লীগকে দিচ্ছে। এইটার বাইরে আমি আসলে আর কোনো এটার রাজনীতি দেখি না। বেচারা উমিন ফারহানা, আপনার কাছে মানে আমি আই কান্ট এগ্রি মোর, মানে যেটা হাসনাত ভাই বললেন যে এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, 2 দিন কেন, এর আগের থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনা একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন, খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন, গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অডিও ফোন আলাপ ইয়ে হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না? সেটার সাথে এই কনফারেন্সের ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। উনি আসবেন, মানে আমি কোনো ডিফারেন্স দেখি নাই আসলে, একই কথা, কোনো ডিফারেন্স। আচ্ছা, ক্ষমার কথাটা আমি একটু হাসনাত ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছেন, যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু করে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন, যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোনো সরকার কায়েম করতে পারে নাই। যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে, কাছাকাছি তারেক সরকারের সময় একই রকম, প্রায় কাছাকাছি,
যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে, কিন্তু কোন সরকারই সেটা দায় নেবে না। ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার। মানে একটা ভয়াবহ অবস্থা। এবং ধীরে ধীরে আমার এই পরিবর্তনে বাংলাদেশে তো আমি আছি, হাসান ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ, এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়ুম ভাই কথা বলবে হাসনাত কায়ুম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই। তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়। সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি না, কিন্তু আপনি করে তো আনতে পারতো নির্বিঘ্নে। কিন্তু আপনি তো বেশাফার না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে, তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি, সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? আচ্ছা। গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার। আপনি আসেন মামলা, আগেও আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 অজ্ঞাতনামার মধ্যে একই রকম আছে। তাহলে বেশাফার না, আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসত কাজের কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে। সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তখন বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্ট